বরানগরে গতকাল রাতে হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, তার কারণ তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। গতকাল বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, যদিও এই অভিযোগ একেবারে খারিজ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। এই পরিবারের কারো রক্ত ঝরবে আর কেউ বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছাচ্ছিল। তার আগে আমরা ওখানে সবাই 4-5 জন বসেছিলাম। তোরা রীতিমতো অনেকক্ষণ ধরে গালাগাল খেস্তাখিস্তি টোন মারামারি করছিল। তারপরেই কিছুক্ষণ পরেই সব ঘুরে অনেক ভিড় চলে এলো, এসে যে যেরাম পারলো মানে মারা হলো। তা অত তো বন্দুকের বাট দিয়েও বলছে, কিন্তু অত ভিড়ে তো দেখুন আমরা তো মাথা নিচু করে নিচ্ছি, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। যখনই এতজন মিলে মারছে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। যারা প্রকাশ্যে বাইরে থেকে দাঁড়িয়ে রেখেছে তারা ব্যাপারটা দেখতে পেয়েছে। গতকাল রাতের ঘটনা, যখন তৃণমূল এবং বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। ওখানে একটা সভা ছিল, ওখানকার একটা পুরনো ক্রিমিনাল আছে, তার নাম অজয় গুপ্তা। সে ওখানে ঢুকে যখন সভা শেষ হয়ে যায়, ছেলেরা যখন ডেকোরেটরের লোক এবং ইলেকট্রিশিয়ান যখন প্যান্ডেল খুলছে, তখন তারা এই ছেলেগুলোর ওপর আক্রমণ চালায়। এরা সব তৃণমূল, ব্র্যান্ডেড তৃণমূল তোলাবাজ। ইলেকশন কমিশন শুধু পাল্টে দিলে কি হবে? মুর্শিদাবাদের দালাল যদি বরানগরে আসে, দালালই তো করবে। ওখানে তেওয়ারি বলে একটা দালাল আছে, পুলিশের লোক, ও ফাঁড়ির বড়বাবু। ওকে যতক্ষণ না ওর প্রেজেন্সে হয়েছে, এবং দুর্ভাগ্যের হলেও সত্যি, সেই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স সেখানে মজুদ ছিল। এটার সাথে পার্টির কোনো সম্পর্কই নেই। এটা মানে একটা মশাও যদি এসে কামড়ায়, এখন সেই মশাটাও অ্যাজ ইফ টিএমসি করে। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনাকে আমার সাথে দেখা যাচ্ছে, আপনিও কি টিএমসি করেন? সেটা তো নয়। তো কাউকে কারোর সাথে কোথাও দেখা গেলে সে টিএমসি করে এবং টিএমসি গিয়ে হামলা করেছে, এটা একেবারে মানে ভুল কথা। এরকম কোনো ব্যাপার না। কোনো লোকাল ইস্যু হয়তো হয়েছে, পুলিশের মতো কাজ করছে। ভোট যত এগোচ্ছে হুমকি হুঁশিয়ারি ততই বাড়ছে। বিজেপির সরকার এলে সিন্ডিকেটবাজদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। বীরভূমের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পাল্টা বিজেপির নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, তার বদলা চাই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারির ঝাঁজ। और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ये पूरी कटमनी सिस्टम ममता बनर्जी और उसके भतीजे ने चलाई। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। কেউ জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ বেছে বেছে হিসেব নেওয়ার হুঙ্কার ছাড়ছেন। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। বিরোধীরা চায় বদল ও বদলা, পাল্টা বদলার হুঙ্কার ছাড়ছে শাসক দল। बंगाल में ये भाईपो और दीदी के गुंडों को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालना, वो सभी को
पाताल से भी ढूंढकर 5 मई के बाद जेल की सलाखों के पीछे लाएंगे। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, সুদে আসলে জবাব দেবো। চুন চুনকে হিসাব, 5 বছরের ক্ষমতা দখলের লড়াই, তার আগে কথা যুদ্ধে রাজনীতির ভোল্টেজ চড়া। 4 मई के बाद हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবো ভদ্রভাবে। ভোটের আগে যে যার মতো হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। মানুষ হুমকি নয়, ভোট দেবেন। তাদের ভোট কোন দিকে গেল তা বোঝা যাবে 4 মে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। 30 বছর পর ভোটের ময়দানে অধীর চৌধুরী। বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার সারছেন অধীর চৌধুরী, জোর দিচ্ছেন জনসংযোগে। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত। লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি। এই ভালোবাসা আমার সব থেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা, আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকব। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করানো কীভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট। এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি। লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4 মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।